আমি তোমার জন্য পাক্কা 1 ঘন্টা 10 মিনিট দাঁড়িয়ে আছি। এত দেরিতে কেন এলে? ওই ছেলেটার কাছ থেকে চিঠি নিলে কেন? গর্হিত কণ্ঠে বলে কালাচান। নিজের হাতের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে রইল আরু। এই অজপাড়া গায়ে মেয়েরা শৌখিন না হোক ফেলনা নয়। কালাচাঁদকে সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটিয়ে যাওয়ার জন্য অগ্রসর হল। আরু পারল না, কালাচান আটকে দিল পথ। আরুর সাথী তন্নি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, তোরে না কয়দিন কইছি কালাচান। একদম আরুর পিছে লাগবি না। আরু ওর মামারে বললে তোর মতো কালাচান মাটির নিচে যেয়ে মাইটটা চান হয়ে যাবে। তন্নি তুই আমার আর গোলাপি সুন্দরীর মাঝে আসবি না। অতপর মোলায়েম কণ্ঠে বলে, আরু বিশ্বাস করো, আমি তোমারে মেলা ভালোবাসি। তুমি আমারে গ্রহণ কইরা লও। আমি বিয়ে করব সিনেমার নায়ক। সবাই বলে আমি অনেক সুন্দর। আমি সুন্দর হয়ে তোকে কেন বিয়ে করব? আমি বিয়ে করব সুদর্শন পুরুষকে। বিদ্রূপ করে বলে আরু। ক্ষান্ত করার প্রচেষ্টা করে কালাচান বলে, দেখো গোলাপি, সাদা কালো বিপরীত। সাদা আছে বলেই কালোকে সবাই তাচ্ছিল্য করে। কালো আছে বলেই সাদার এত কদর। তুমি আমারে বিয়ে করলে সবাই বলবে, কালার ঘরে চান আইছে। আমার কালাচান নাম সার্থক হবে। রাখো তোর কালাচান, রাতে আকাশ থাকে অন্ধকার। এই অন্ধকার আকাশে কালাচানকে দেখাই যাবে না। আমি সাদাচান ও বিয়ে করব না। আমি বিয়ে করব সূর্যকে। সূর্য 8 মিনিট 19 সেকেন্ডে পৃথিবীতে আলোকিত করে দেয়। যখন সে আমার ব্যক্তিগত সূর্য হবে তখন আলো আসতে কোনো সময় লাগবে না। আরুর এরূপ কথাতে ক্ষেপে গেল কালাচান। আরুর হাতটা আরেকটু চেপে ধরল। শহরের মেয়েদের স্পর্শ করা যতটা সহজভাবে নেওয়া সম্ভব, গ্রামের মেয়েদের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। আরুর চোখ জলে পূর্ণ হয়ে এল। ক্রোধে ফোঁস করে বলে, কালাচানের বাচ্চা, তোর সাহস হয় কিভাবে আমাকে স্পর্শ করার? তুই আমার অপূর্ব ভাইকে চিনিস না। সিনেমার হিরোদের মতো ভাজকা টা তার দেহ। শীতে তোকে কালাচান থেকে চ্যাপাচান করে দিবে। আরুর চেঁচানো শুনে ভীত কালাচান হাত ছেড়ে দৌড়ে পালাল। কালাচানের স্পর্শ করা হাত ঘষতে ঘষতে রক্তিম করে ফেলল আরু। লোকে জানলে বলবে, পরপুরুষ আরুকে ছুঁয়েছে। না, দহয়ে হেঁটে চলেছে আরু। তন্নি আরুকে থামানোর চেষ্টা করে। 4 রাস্তার মোড়ে এসে আলাদা পথ ধরে তন্নি, বইখাতা আঁকড়ে ধরে মামাবাড়ির পথ ধরে আরু। অপূর্বকে সে টাকা দিয়ে ভাড়া করে কালাচানকে নি খাওয়াবে। টকবগ, টকবগ, টকবগ করে ঘোড়ার পিঠে চড়ে অপূর্ব ছুটে আসে। আরুকে উদাসীন হয়ে হেঁটে যেতে দেখে বিস্মিত হল অপূর্ব। পায়ের নুপুরের ভিন্ন বিষাদের সুর শুনে ঘোড়ার গতিরোধ করল অপূর্ব। বলে, না, দের মতো হাঁটছিস কেন? ঘোড়া দেখে আরু ভুলে গেল উন্মাদনা। বাদামি সম্পূর্ণ দেহের রং। চুলগুলো 16 ইঞ্চি দীর্ঘ ও ফিকে বাদামি। লেজ 24 ইঞ্চি লম্বা ও সম্পূর্ণ লেজ চুল দ্বারা আবৃত। অপূর্ব সামনে শেফালি বসে আছে। আরুকে দেখে শেফালি উদ্বিগ্ন হয়ে বলে, জানিস আরু, অপূর্ব ভাই আমাদের সবাইকে ঘোড়ায় চড়িয়েছে। টকবক টকবক করে চলছে ঘোড়া। কি মজা! মজা শব্দটা শোনার পর স্পৃহা জাগল ঘোড়ার পিঠে চড়ার। আরু যদি আসান বাড়ির মেয়ে হতো তবে অনায়াসে সেই অবদান করতে পারত। কিন্তু তার চাচাতো ভাই সাবিত ছোট। একমাত্র মিহির ভাই আছে। যদিও সে আরুকে যথেষ্ট ভালোবাসে তবুও। আরুর মন পড়ে অপূর্ব বলে, শেফালি তুই নাম। আরু উৎসুক। আমি তো মাত্রই চড়লাম। আরেকটু থাকি। আবদার তার। ধাক্কা দেওয়ার আগে নাম। না হলে হাত পা ভাঙবে। অগত্যা অপূর্ব সাহায্যে শেফালি নামল ঘোড়া থেকে। নিজের বইখাতা শেফালির হাতে দিয়ে ঘোড়ার দিকে এগোলো আরু। অপূর্ব মাটিতে নেমে আরুর কোমর আঁকড়ে ঘোড়ার উপর তুলে দিল।
অতঃপর নিজেও আরোহণ করে পেছনে। আদেশ করে টাইসনকে, ছুটে চল টাইসন। পুনরায় টকবক করে ছুটল সে। গতিশীল হওয়ার পর মুহূর্তেই আরুর হাস্যোজ্জ্বল মুখ ভয়ে নিমজ্জিত হয়ে গেল। অপূর্ব হাতে আচরকে টে বলে, নামবো, আমার ভয় করছে। এটুতেই ভয়? তোর নাকি সারা জীবনের ইচ্ছে ছিল রাজকুমার বিয়ে করার? ঘোড়ার বেল্ট ধরে আস্ফালন করতে করতে বলে অপূর্ব। হম, আমি রাজকুমার বিয়ে করব। তার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে নিজেকে রানীর পরিচয় দিব। অপূর্ব বক্ষে হেলান দিয়ে নিজের কল্পনায় প্রবেশ করল আরু। ঘোড়ার বেল্ট থেকে হাত আরুর ডান কাঁধে রেখে বলে, রাজকুমার থাকে দূরে, বহু দূরে, একদম ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে। সে আসে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে। পক্ষীরাজ ঘোড়ার ডানা হয়, আমার ঘোড়ার নাইবা হল। আমিও আমার রাজকুমারীকে রানীর রূপ দিতে ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে ঘোড়া নিয়ে এসেছি। আরু মাথা তুলে অপূর্ব দিকে তাকাল। তার মানে অপূর্বও কোনো রাজপুত্র, কোনো রাজকুমারীর জন্য এসেছে। ঈষৎ ঈর্ষা অনুভূত হল আরুর। এই গ্রামে হাজার থেকে লক্ষাধিক মেয়ের বিয়ে হয়েছে, অথচ কোনো রাজকুমার ঘোড়া নিয়ে আসছি। এই প্রথম কোনো নারীর জন্য ঘোড়া নিয়ে এসেছে। আরুর স্পৃহা জন্মাল সেই সৌভাগ্যবতী নারীর ললাটে ললাট ঠেকাতে। বাম হাত দিয়ে নিজের কপাল মেপে নিল। একমাত্র ৪ আঙুল কপালের মানুষের ভাগ্যে জোটে ভালো কিছু। কিন্তু সেই সৌভাগ্যবতীর ললাট নিশ্চয়ই ৫ আঙুল হবে, লাখে এক বলে কথা। কিন্তু আরুর কপাল ৩ আঙুলের। ততক্ষণে বাড়ির প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেছে ঘুর। আরু ও অপূর্ব উভয়ে নেমেছে। রাখাল চাচা ঘোড়া নিয়ে গেছে গোয়ালে। আরুর মন খারাপ। অপূর্ব চট করে পড়ে ফেলল, অতপর ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করে, সরি আরু, তুই যথেষ্ট ছোট ও বাচ্চা। তোর ভাগ্যে আমি নেই। প্রার্থনা করি তোর জন্যও কোনো রাজকুমারের আগমন ঘটুক। অপূর্ব ভাবল, আরু একটু ক্ষেপে যাবে, একটু অভিমান পুষবে। অপূর্ব আবার সেই অভিমান মুছে দিবে। অপূর্ব ভাবনাকে মিথ্যা প্রমাণ করে আরু বলে উঠে, অপূর্ব ভাই, ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায়? কেন? সারারাত দাঁড়িয়ে ঘুমাতে ওদের পা ব্যথা করে না বুঝি? তুর্কে প্রয়াসের চিঠি দিয়ে অশ্রুপাতে ভেঙে পড়ল আরু। অপূর্ব বোনেদের ঘর অতিক্রম করার সময় কান্নার শব্দ শুনতে পেল। কৌতূহল বশত ভেরানো দ্বার উন্মুক্ত করল। আরুকে ক্রন্দনরত অবস্থায় দেখে হৃৎপিণ্ড তার কাজ ভুলে গেল। তুর একাধিকবার প্রশ্ন করছে কি হয়েছে। আরু প্রত্যুত্তরবিহীন কেঁদে চলেছে। অপ্রসন্ন হয়ে বলে, বলবি তো, কাঁদছিস কেন? আরু তার বাম হাতটা বাড়িয়ে দিল। হাতের কবজির কাছে লালচে বর্ণ হয়ে আছে। ছিলে গেছে বোধহয়। হেঁচকি তুলে বলে, কালাচান আমার হাত ধরেছে তুর। আমার মন চাচ্ছে হাতের চামড়া তুলে ফেলি। অতপর ক্রন্দনরত অবস্থায় সবকিছু খুলে বলে আরু। আরুর নিকট পৌঁছে অস্থিরচিত্তে জেরা করল অপূর্ব, কখন ঘটেছে এইসব। অপূর্ব আগমনে আশ্চর্যান্বিত হয়ে উঠল আরু। নিজের করা প্রশ্নের জবাব না পেয়ে ক্রুদ্ধ হয়ে উঠে অপূর্ব। রক্তিম হাতে বল প্রয়োগ করে পুনরায় অভিন্ন প্রশ্ন করে। হাত ছাড়াতে ছাড়াতে ব্যথাহত কণ্ঠে বলে, স্কুল থেকে আসার সময়, যখন আপনার সাথে দেখা হলো, এজন্য উন্মাদের মতো লাগছিল। অপূর্ব নির্লিপ্তভাবে বলে, তখন কেন বললি না? এখন চল। ভীত হয়ে গেল আরু। কোনোভাবে মায়ের কাছে খবর গেলে আস্ত রাখবে ওকে। কম্পিত গলায় বলে, চলবে ইনশাআল্লাহ। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।